বিয়ের ৬ মাস পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বড় আপাকে বিয়ে করে। লাল বেনারসিতে আপার হাতজল্ল মুখখানা দেখে আমি অবাক হতে ভুলে গেলাম। আপা কি করে পারলো আমার সংসার ভাঙতে? কি দোষ করেছিলাম আমি? হঠাৎই বলা নেই কওয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার এমন করার কারণ আমি তখন খুঁজে পাইনি, কিন্তু এখন বুঝতে পারছি নিজ হাতে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেললো। কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞেস করেছিলাম কেন করলে আমার সাথে এমন, বড় আপা হাসতে হাসতে বলল, কেবল তো শুরু, তোকে আমি কখনো শান্তি দেব না। তোর সকল সুখের উৎস আমি নষ্ট করে দেব। আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখ দেখবি না। কথাগুলো বলেই বড় আপা চলে গেল, আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ছোট থেকেই বড় আপা কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করতো না। আমার খেলনা ভেঙে ফেলতো, বই খাতা ফেলে দিত, কখনো কখনো মা বাসায় না থাকলে প্রচুর মারতো, আর ভয় দেখাতো মা বাসায় এলে কিছু যাতে না বলি, বললে আরও মারবে। আমিও ভয় পেয়ে কিছু বলতাম না। এভাবেই দিন চলছিল। বয়স হওয়ার পরও বড় আপা বিয়ে করতে চাইতো না, বলতো আমাকে আগে বিয়ে দেওয়ার জন্য। বড় আপার জেদের কাছে হার মেনে বাবা মাও আগে আমার বিয়ে ঠিক করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাইফুলের সাথে প্রেম হয়। সাইফুল আমার থেকে 5 বছরের বড় ছিল। ওর পড়াশোনা শেষ, চাকরি করছে। আমার পড়ালেখা শেষে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথেই আমার বিয়ে দেন। আমাদের দিন ভালোই চলছিল, কিন্তু হঠাৎ সাইফুলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখেছিলাম। ও আমাকে আগের মতো ভালোবাসতো না, আর একদিন তো কিছু না বলে ডিভোর্সই দিয়ে দিল। আমি এর কারণ জিজ্ঞেস করলে উত্তর পাইনি, তবে এখন আমার মনে হয় এটার উত্তর আমি পেয়ে গেছি। বাবা মা আপাকে চিরজীবনের জন্য ত্যায্য করেছে। সে আর এ বাড়িতে আসতে পারবে না। তাতেও কি আমার কষ্ট কমবে? আপা আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে। আর সাইফুল এটা কীভাবে করতে পারলো? ওর কি আমার কথা একটুও মনে পড়েনি? আমাদের এত সুন্দর সাজানো স্বপ্ন এভাবে ভেঙে ফেললো। একটুও মায়া হয়নি। নিজের হাতে ধারালো ব্লেডের ছোঁয়া দিতে দিতে এসবই ভাবছিলাম। মিলাদ। হঠাৎ মিনারা বেগম মেয়ের রুমে প্রবেশ করতেই দেখতে পেলেন মেয়ের নিতর দেহ শরীর মেঝেতে পড়ে আছে, আর বাম হাতে রক্তের ধারা বইছে। মিনারা বেগম চিৎকার করে স্বামীকে ডাকলেন। হারুন সাহেব মাগরিবের নামাজ পড়ে মাত্রই বসেছিলেন, তৎক্ষণাৎ স্ত্রী আত্মচিৎকারে দৌড়ে যান মেয়ের ঘরে। মিনারা বেগম পাগলের মতো কাঁদছেন, আর মেয়ের হাতে রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এই অবস্থা দেখে হারুন সাহেব কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্স কল করলেন। ডাক্তার অনুরূপ দূরত্ব আসুন, একটা পেশেন্ট এসেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, সুইসাইড কেস। একজন নার্সের বলা কথায় অনুরূপ দূরত্ব নিজের কেবিন ছেড়ে বেরিয়ে এলো নার্সের পিছনে। মিলাদকে আইসিইউতে নেওয়া হয়েছে, রক্ত ঝরেছে অনেক, অবস্থা খুবই খারাপ। এক ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে আপাতত বি নেগেটিভ রক্ত নেই। হারুন সাহেব নিজের পরিচিত সবার কাছে খোঁজ করেও বি নেগেটিভ রক্তের সন্ধান করতে পারল না। এদিকে মেয়ের শোকে কাঁদতে কাঁদতে পাগল হওয়ার দশা মিনারা বেগমের। বন্ধুর মেয়েকে দেখতে এসেছে রিবান। যাওয়ার সময় হাসপাতালে করিডোরে এক মধ্যবয়স্ক মহিলাকে কাঁদতে থেকে এগিয়ে গেল সে। মহিলাটির মুখোমুখি বসে নরম গলায় বলে উঠল, আপনি কাঁদছেন কেন? মিনারা বেগম চোখ তুলে চাইল ঠিকই, কিন্তু কান্নার ধমকে কথা বলতে পারছেন না। তখনই চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত গলায় পিছন থেকে হারুন সাহেব বলে উঠলেন, কোথাও পাচ্ছি না, কোথাও না, এখন কি করব আমি? ওনার কথা শুনে মিনারা বেগমের কান্না বেগ আরও বেড়ে গেল। রিবান উঠে গিয়ে হারুন সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনাদের? হারুন সাহেব মালিন গলায় বললেন, বি নেগেটিভ রক্ত প্রয়োজন, না হলে আমাদের মেয়েকে বাঁচানো যাবে না। বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি। রিবান স্থানান্তর স্বরে বলল,
আঙ্কেল আপনি শান্ত হন, আমার বি নেগেটিভ রক্ত, আমি রক্ত দিতে পারবো। রিবানের কথা শুনে স্বামী স্ত্রী দুজনের মধ্যে আশার আলো ফুটে উঠল। অবশেষে রক্তের জোগাড় করা গেল। রক্ত দেওয়া শেষে রিবান যখন চলে যাচ্ছিল তখন মিনারা বেগম ওর হাতে ধরে বলল, বাবা তুমি না থাকলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম না। তোমার শুকরিয়া আদায় কিভাবে করব আমি জানি না। এভাবে বলবেন না আন্টি, মানুষই তো মানুষের জন্য। তুমি অনেক ভালো মানুষ বাবা। আমাদের বাসায় এসো একদিন। আসবো আন্টি, তোমার নাম্বারটা দাও। রিবানোর নাম্বার দিয়ে চলে গেল হাসপাতাল থেকে। মিলাদ এখন আউট অফ ডেঞ্জারাস, যদিও জ্ঞান ফেরেনি এখনো। তবুও ডাক্তার অনুরূপ এখনো বাসায় যাননি। সকালের চেক আপটা করে তবেই যাবে। মায়ের মুখ থেকে মিলাতের কথা শুনে আনন্দ হলো চৈতির। এটাই তো চেয়েছিল সে। তবে মরেনি বলে আফসোস হচ্ছে। অবশ্য এত তাড়াতাড়ি মরলে খেলা জমবে না, তিলে তিলে শেষ করবে ওকে। এসব ভেবেই পৈশাচিক হাসলো চৈতি। এর মধ্যেই কলিং বেল বাজলো। বিরক্ত হলো চৈতি। নিশ্চয়ই সাইফুল এসেছে। এই লোকটাকে একদমই সহ্য হয় না ওর। শুধুমাত্র মিলাতের জীবনটা নরক বানানোর জন্য এই বিয়েটা করেছে সে। দরজা খুলে কড়া ভাষায় কিছু বলবে তার আগেই দেখলো সাইফুলের সাথে আরেকজনকে। ছেলেটাকে দেখেই ভালো লাগলো চৈতির। এত সুন্দর ছেলে সরাসর কমই দেখা যায়। সাইফুল ছেলেটার পরিচয় বলল, ও হচ্ছে রিবান, আমার বন্ধু। একটা কাজে এসেছে চট্টগ্রাম থেকে, এখানেই থাকবে কিছুদিন। চৈতি হেসে স্বাগতম জানালো আর মনে মনে পুলকিত হলো। রুমে এসেই চৈতি সাইফুলের গলা জড়িয়ে ধরে আহ্লাদ করতে শুরু করলো। সাইফুলও সায় দিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, আজকে এত খুশি লাগছে কেন? তোমাকে দেখলেই তো আমার খুশি লাগে, তাই নাকি? চৈতি সাইফুলের গালে ছোট ছুঁয়ে মাথা নাড়ালো। যদিও প্রকৃতিক খুশির কারণ অবশ্যই এটা নয়। একটু আগে রিবানকে দেখা আর মায়ের কাছে মিলাতের সুইসাইড অ্যাম্বটের খবর শোনাই এই খুশির কারণ। তবে বোকা সাইফুল এসব কিছুই বুঝতে পারল না। সে ছলনাময় ভূত হয়ে রইল কেবল। মিলাদকে রুটিন চেক আপ করেই বাসায় ফিরেছে অনুরূপ। তবে একটা বিষয়ে খুব খারাপ লাগছে। জ্ঞান ফেরার পরেই মেয়েটা অন্যদের মতো বলছিল, আমি বাঁচতে চাই না, আমাকে বাঁচিয়েছেন জ্ঞান, ডাক্তার মেরে ফেলুন আমাকে। অনুরূপ বারবার শান্ত করার চেষ্টা করলেও ফল হলো না। পরবর্তীতে ঘুমের ইনজেকশন দিতে হয়েছে। মানসিকভাবে গভীর আঘাত পেয়েছে মেয়েটা। হাসপাতালে প্রায়ই দেখে এরকম রোগী যাদের জীবনের প্রতি কোনো মায়া নেই। গত 2 বছরে এসব দেখতে দেখতে গাও সওয়া হয়ে গেছে। তবে এই মেয়েটার পরিণতি দেখে কেন যেন ভীষণ খারাপ লাগছে। যদিও অনুরূপ জানে না কেন এই মেয়েটার জীবনে এত দুঃখ। দুপুরে খাবার টেবিলে সাজিয়ে রেখে প্রথম রিবানকে ডাকতে এলো চৈতি। রুমের সামনে দাঁড়িয়ে নক করে বলল, আসবো? ট্রাউজার পরে টি শার্ট পরতেই যাচ্ছিল তখনই চৈতির গলা পেয়ে বলল, 1 মিনিট। চৈতি হাসলো। বুঝতে পারলো চেঞ্জ করছে, হয়তো উকি দেবে। না থাক, খারাপ ভাবতে পারে। প্রথমেই বাজে ইমপ্রেশন তৈরি করা যাবে না। এমন কাণ্ড করবে যে মালটা নিজে এসেই ধরা দেবে। আপন মনেই হাসলো চৈতি। রিবান টি শার্টটা গায়ে গলিয়ে দরজা খুলল। সহজ বলছিল, জি ভাবি বলুন। দুপুরে খাবার খেতে আসুন, আপনার বন্ধু অপেক্ষা করছে। আসছি ভাবি। চৈতি মাথা নেড়ে চলে গেল। রিবান রুমে এসে চুলের পানিটা ভালো মতো মুছে নিয়ে ডাইনিং রুমে খেতে চলে গেল। সাইফুল আর চৈতি আগেই বসেছিল। রিবান গিয়ে বসতেই সাইফুল বলল, আজকের এইসব রান্না তোর ভাবি করেছে। ওর হাতের রান্না যে কি মজা। রিবান হেসে বলল, তাই নাকি? তাহলে তো ভালোই, তোর কপাল খুলে গেল ভাবির মতো বউ পেয়ে। রিবানের কথা শুনে সাইফুল গর্ববোধ করল। তার মানে মিলাদকে ডিভোর্স দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল না। কোনো অংশেই মিলাদ চৈতির মতো হতে পারবে না। কোনো দুঃখে সে মিলাদকে পছন্দ করেছিল সাইফুল বুঝতে পারে না। খেতে খেতে রিবান বলল, তোদের তো অনেক দিনের প্রেম ছিল তাই না? বলেছিলি আমাকে। রিবানের কথা শুনে থতমত খেয়ে গেল সাইফুল। কারণ ওকে
চৈতির কথা নয়, মিলাতের কথা বলেছিল। আর ও এখন চৈতিকেই মিলাত ভাবছে। সাইফুল কিছু বলতে যাবে তার আগেই চৈতি হেসে বলল, হ্যাঁ ভাইয়া, ওর আর আমার অনেক দিনের প্রেম, গভীর প্রেম। রিমান হাসলো চৈতির কথা শুনে। এরপর খাওয়ায় মনোযোগ দিল। সাইফুল চৈতির দিকে তাকাতেই বুঝলো ও এখানে মিলাতের ব্যাপারে কোনো কথা শুনতে চায় না। তাই আর কিছু বলল না, চুপ করে খেতে থাকলো। পুরো ওয়ার্ডের হইচই পড়ে গেছে। 327 নম্বর কেবিনের রোগীকে পাওয়া যাচ্ছে না। রোগীর নাম মিলাত বিনতে হারুন, বয়স 24, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। রোগীর মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন আর রোগীর বাবা দিগন্তে দিক ছুটছেন মেয়ের খোঁজে। হঠাৎ হাসপাতালের একজন ওয়ার্ড বয় এসে বলল, বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ের উপর মিলাত দাঁড়িয়ে আছে। সবাই বুঝে গেল ও আবার সুইসাইড করার চেষ্টা করছে। কিন্তু কেউ কেউ ছাদে যেতে চাইলেও লাভ হলো না। ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছে মিলাত। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক মানুষের উপস্থিতি। সবাই বলছে নিচে নামার জন্য, কিন্তু মিলাত কারো কথাই শুনছে না। দাঁড়ানো থেকে রেলিংয়ের উপর বসে উদাস দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রইল। অনুরূপ হাসপাতালে আসার জন্য তৈরি হচ্ছিল তখনই একটা ফোন কল এলো। ওপাশ থেকে জানা গেল গতকাল সুইসাইড অ্যাটেম্প করা মেয়েটা আবারও সুইসাইডের চেষ্টা করছে। খবরটা জেনে দূরত্ব বেরিয়ে পড়ল আর মনে মনে প্রার্থনা করলো কোনো খারাপ কিছু যেন না হয়। হাসপাতালে পৌঁছেই ছাদের দিকে চোখ গেল অনুরূপের। মেয়েটা এখনো একই জায়গায় বসে আছে। মেয়েটার বাবা কাঁদতে কাঁদতে তাকে নামতে বলছেন। অনুরূপ অন্য কিছু ভাবলো, কিভাবে মেয়েটাকে নামানো যায় ওখান থেকে। ছাদের দরজা ভাঙতে ছাড়া উপায় নেই, তবে রোগীর মানসিক অবস্থা ভালো না। এমন করলে যদি লাভ দেয় তাহলে তো সব শেষ। 10 তলার বারান্দা থেকে যদি ছাদে ওঠা যায় কোনোভাবে তাহলেই হবে, কিন্তু এটা অনেক রিস্কের ব্যাপার। সিনিয়র ডাক্তার, নার্স কেউই সহায় দিচ্ছে না এই ব্যাপারে। অনুরূপ সবাইকে শান্ত করে বলল সে একবার চেষ্টা করে দেখবে। এভাবে কাউকে চোখের সামনে মরতে দেখতে পারবে না কিছুতেই। অবশেষে সবাই নিম্নরাজি হলো। 10 তলার বারান্দা থেকে পানির পাইপলাইন বেয়ে বহু কষ্টে উপরে উঠে এলো অনুরূপ। ডাক্তারি পড়তে আসার আগে বারবার ইচ্ছায় একবার আর্মিতে যোগ দিয়েছিল সে, কিন্তু 1 বছর পরই পালিয়ে এসেছিল। এত ট্রেনিং নিতে পারছিল না। তবে জীবনের এই পর্যায়ে এসে এসব কাজে লাগবে বড় ভাবেনি অনুরূপ। ছাদে আলো নেই। চারপাশ থেকে আসা আবছা আলো অনুরূপ দেখতে পেল ছাদের রেলিংয়ের উপর স্থির চিত্রে বসে আছে একটি মেয়ে। চুপচাপ ওর দিকেই এগোচ্ছিল। কিন্তু হঠাৎ মেয়েটা উঠে দাঁড়ালো, হয়তো এখনই লাভ দেবে। বুকের ভিতরটা চলকে উঠল অনুরূপের। এত কাছে এসেও কি মেয়েটাকে বাঁচাতে পারবে না? পায়ের গতি বাড়িয়ে দিল অনুরূপ। প্রায় দৌড়ে এসে মিলাতের হাত চেপে ধরল। পিছন ফিরে অনুরূপকে দেখে নিরুত্তাপ গলায় মিলাত বলল, আমাকে যেতে দিন ডাক্তার, এরকম অভিশপ্ত জীবন আমি চাই না। পাগলামি করবেন না, আসুন আমার সাথে। অনুরূপ জোর দিয়ে বলল। মিলাত কথা বাড়ালো না। অনুরূপের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অনুরূপ বুঝলো এভাবে হবে না। আচমকাই মিলাতকে কোলে তুলে নিল সে। ঘটনার আংশিকতায় মিলাত খানিক সময়ের জন্য চুপ হয়ে গেল, তবে হুঁশ ফিরতেই ছটফট করতে লাগলো। পাগলামির মাত্রা ক্রমশই বাড়ছে। অন্যদের মতো নিজের জীবনের বিনাশ চাইছে, তবে নিজে অন্যের থেকে পরিস্থিতি সামলে নিল অনুরূপ। ছাদ থেকে বের হয়ে নিচে নিয়ে এলো মিলাতকে। ওকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে বলে সবাই হাঁপ ছেড়ে বাঁচল। মেয়েকে বাঁচানোর জন্য মিলাতে বাবা মা অনুরূপের প্রতি ভীষণ কৃতজ্ঞ। মিলাতকে আবারও ঘুমের ইনজেকশন দেওয়া হলো আর ওর বাবা মায়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হলো শারীরিকভাবে সুস্থ হয়ে গেলে মিলাতকে মানসিক হাসপাতালে প্রেরণ করা হবে। দুপুরে খাওয়ার শেষে রিবার নিজের ঘরে গেল একটু বিশ্রাম নেবে বলে। বিকেলে বা সন্ধ্যার দিকে সাইফুল সহ পুরনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিবে অনেকদিন পর। বন্ধুদের মধ্যে সিংহভাগই বিয়ে করে সংসারী হয়ে গেছে, তাই আগের মতো এখন আর দেখা
সাক্ষাৎকার আড্ডা কোনোটাই হয় না। তবে জীবনে কঠিন একটা ছ্যাঁকা খাওয়ার পর এখন আর বিয়ের প্রতি মন আসে না ওর। তাই পারিবারিক চাপ থাকার পরও বিয়েতে তেমন একটা আগ্রহ নেই। বিছানায় কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে সাইফুল, তাতে অবশ্য ভালোই হলো। নিরিবিলিতে সাজগোজ করা যাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে মেকআপ করছে চৈতি। এই সাজ সাইফুলের জন্য নয়, অবশ্য কোনোদিনও সাইফুলের জন্য সাজে না, নিজের জন্য সাজে কেবল। তবে আজ একটা বিশেষ মানুষের জন্য সাজছে। শিপনের নতুন শাড়ি, বাহারি গাছের চুড়ি, নতুন ঝুমকা জোড়া, ভ্রূণ যুগলের মাঝে কালো টিপে অন্য লাগছে ওকে। সাজগোজ শেষে নিজের দিকে মুগ্ধ চোখে একবার চেয়ে রইল। রুম ছেড়ে বেরিয়ে এলো ও। রিবানের রুমের সামনে এসে কড়া নেড়ে বলল, আসতে পারি? আবছা হয়ে ফোনে গেম খেলছিল ও। চৈতির গলায় স্বরে শুনে উঠে বসল। গেম অফ করে বলল, জি ভাবি আসুন। দরজা ঠেলে ঘরে ঢুকলো চৈতি। কৈফত দেওয়ার ভঙ্গিতে বলল, আসলে এই ঘরের বারান্দায় আমার কিছু প্রিয় ফুল গাছ আছে, ওগুলো পানি দিতে এসেছি। জি নিশ্চয়। এবার সৌজন্য সূচক উত্তর দিয়ে আবারও গেম খেলায় মনোযোগ দিল। চৈতি ওর দিকে তাকিয়ে বারান্দায় আসলো। ততটা খুশি মন দিয়ে এসেছিল, এখন ততটাই রাগ হচ্ছে। এই রূপে সকল পুরুষ দেওয়ানা হয়, প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু এই পুরুষটি একেবারেই বেশি তাকালোই না। ওর চোখে কি সৌন্দর্য দ্বারা পড়ছে না? প্রচণ্ড আত্মসম্মানে লাগলো চৈতির। এই পুরুষটিকে যে কোনো উপায়ে নিজের করেই ছাড়বে ও। বারান্দায় দাঁড়িয়ে এইসবই ভাবছিল চৈতি। হঠাৎ সাইফুলের গলার আওয়াজ পেয়ে গাছে পানি না দিয়ে দূরত্ব বেরিয়ে আসলো। যদিও গাছে পানি দেওয়াটা উদ্দেশ্য ছিল না। আর এগুলো মোটেও আর পছন্দ লাগছে না। এগুলো তো মিলাতের পছন্দের ছিল না। ভেবেছিল ফেলে দিবে, কিন্তু এভাবে কাজে আসবে তা ভাবেনি। থাক, যতদিন রিবান আছে ততদিনের জন্য একটা বাহানা হয়ে ছলনাময়ের রূপে আরও একবার মজিল বোকা পুরুষ। ঠোঁটের কোণে এক টুকরো অহংক মিশ্রিত হাসি ঝুলিয়ে চৈতি মনে মনে বলল, দেখ মিলাদ, তোর স্বপ্নের পুরুষ যে তোকে ছাড়া কিছুই বুঝতে না। সে প্রতিদিন আমার রূপে পাগল হয়। তুই হেরে গেছিস, এভাবেই তোকে সব জায়গায় হারাবো আমি। তোর সব কিছু এভাবেই ছিনিয়ে নেব। প্রচণ্ড কষ্টে তুই যখন নিতর হয়ে পড়ে রইব, তখন আমি শান্ত পাব। সাইফুলের কোলে বসে এভাবে ভাবছিল চৈতি। অপরদিকে স্বামীর মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা শুনেই কিছুই কানে ঢুকছে না ওর। বিকেলের ড্রয়িং রুমের আড্ডায় গরুর দুধের ঘন চা আর নিমকি বানানো হলো। চৈতি ভেবেছিল রিবানের কাছ থেকে প্রশংসা পাবে, কিন্তু রিবান নাস্তা ছুঁয়ে দেখল না। কারণ সে অতিরিক্ত ভাজা পোড়া তেল মিষ্টি জাতীয় খাবার কম খায়, আর চায়ের ক্ষেত্রে চিনি ছাড়া রং চা আর গ্রিন টি। এসব শুনে চৈতির প্রচণ্ড মন খারাপ হলো। এত আগ্রহ নিয়ে যার জন্য বানালো সে খেলুই না। অপরদিকে সাইফুল নিজেরটাও তো খেলুই না, সাথে রিবানের ভাগটুকু খেয়ে তৃপ্তির ঢুক তুলে নিত্যদিনের মতো স্ত্রীর প্রশংসায় মাতল। রাত 8টা রুটিন চেক আপে আসলো অনুরূপ। মিলাতের এখন জ্ঞান আছে। সে শূন্য দৃষ্টিতে ফ্যানের দিকে চেয়ে আছে এক দৃষ্টি। অনুরূপ জিজ্ঞেস করলো, কেমন আছেন? কোথাও কোনো সমস্যা হচ্ছে? মিলাত দৃষ্টি ঘুরিয়ে নিল অনুরূপের দিকে। মলিন হয়ে যাওয়া ধিমি স্বরে বলল, আমাকে বাঁচালেন কেন ডাক্তার? কারণ মরে যাওয়া কোনো সমাধান নয়, বেঁচে থাকাই জীবনের সমস্যা সমাধান খুঁজতে হয়। কিন্তু আমার তো বাঁচতে ইচ্ছে করছে না। অনুরূপ চেয়ার টেনে ওর পাশে বসলে বলল, আমি জানি না আপনার জীবনে কি ঘটেছে, কীরকম পরিস্থিতিতে আপনি যাচ্ছেন, তবে আমি এতটুকু বুঝতে পেরেছি আপনি বড় কোনো ধরনের আঘাত পেয়েছেন। দেখুন, জীবন কখনোই সমান্তরাল না। দুঃখ কষ্ট আসবে তাই বলে থেমে যাওয়া যাবে না, হেরে যাওয়া যাবে না। কিন্তু আমি তো হেরেই গেছি। না, আপনি হারেননি। প্রতিদিন নিজের সব দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার মতো সার্থকতা আর হয় না। বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। তো থেমে অনুরূপ আবার বলল, মা বাবাকে কষ্ট দিয়েন না, আপনার জন্য তারা পাগল প্রায় হয়ে গিয়েছেন। তারপর চেক আপ শেষে চলে গেল অনুরূপ। রিবান আর সাইফুল রাত 10টায় বাসায় ফিরল। চৈতি ওদের জন্য অপেক্ষা করে আছে। ওরা ফিরতেই বলল,
হাত মুখ ধুয়ে খেতে আসুন আপনারা। রিবান চৈতিকে থামিয়ে দিয়ে বলল, আমি আড্ডাই খেয়ে এসেছি ভাবি, সাইফুল তেমন খায়নি, ওকে খাবার দিই। আমার ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাবো। এই বলে রিবান চলে গেল নিজের ঘরে। রাগে ফুঁসকে আছে চৈতি। এভাবে হচ্ছে না, তাই ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল ও। আজ রাতে রিবানকে নিজের করে ছাড়বে। বেশি অপেক্ষা আর সহ্য হয় না ওর। চলবে।